আচ্ছা। মানে তার নাম তো বলা লাগে না, লম্পট এমপি বলতেই আমির হামজাকে মানুষ বোঝে। আমির হামজা তো নিজে দাবি করেছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। 11 জুন বিএনপির বাজেট ঘোষণার পর এই বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী। অবশ্য গতকাল কক্সবাজারের চকরিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেট পেশ করার আগে রাস্তায় বিক্ষোভ করা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। বলেন, তাদের উদ্দেশ্য দেশের জনগণকে বিভ্রান্ত করা। এদিকে আজ জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়া শিবিরের এক কেন্দ্রীয় নেতা অপহরণ নাকি আত্মগোপন, তাই নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনা। প্রশ্ন উঠছে, কেন 6 শিশু মারা যাওয়ার ঘটনায় অপরাধী কিংবা কর্তৃপক্ষকে জরিমানার বদলে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো? এই বিষয়টি এখনো পরিষ্কার নয় জনগণের কাছে। সেই সাথে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের 160 কোটি মানুষ নিয়ে ঢাকায় নিযুক্ত নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য সন্দেহের চোখে দেখছেন তথ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীনেশ ত্রিবেদীর বক্তব্যের বিশ্লেষণ করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছে জনগণ। এর মধ্যে জনগণ, তাই দর্শক, আসলে এইসব বিষয়গুলো নিয়ে জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে আসলে কারা জনগণকে বিভ্রান্ত করছে এমন প্রশ্ন সামনে এসছে। তাই আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি, জনগণকে আসলে বিভ্রান্ত করছে কারা, জনগণকে বিভ্রান্ত করছে কারা। এই বিষয় নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও তার আগেই আজকের দিনের সবচেয়ে একটি বড় খবর হলো, দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। তাকে ফিরিয়ে আনা কতটা সম্ভব, যদিও সরকার বলছে দ্রুত তাকে ফিরিয়ে আনা হবে, এবং কতটা ফিরিয়ে আনা সম্ভব সেই বিষয়টা এখন সামনে আসছে। দর্শক, আমরা এই বিষয়টাও নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমির, শাহবাগ পশ্চিম থানা, বাংলাদেশ জামায়াত ইসলামী। শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আলোচনায় ঢুকতে চাই, প্রথমে একটু যেতে চাই রাশেদ খানের কাছে। রাশেদ খান, যদি এভাবে বলি, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গতকালকে তিনি বলেছেন, সমালোচনা করেছেন কক্সবাজার একটি সমাবেশে, যে নির্বাচনের আগে যারা জান্নাতের টিকিট বিক্রির প্রলোভন দেখিয়েছিল তারা এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। অর্থাৎ তারা বাজেটের আগে, মানে বাজেট পেশ করার পরপরই তারা বাজেট নিয়ে সমালোচনা করে বিক্ষোভ মিছিল করেছেন। তিনি বলেছেন, সবাই বলছে এই বাজেট মানুষের উপকারে আসবে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বাজেট নিয়ে সমালোচনা করছে। বিএনপি কি কোনো সমালোচনাকে নিতে পারছে না? বিষয়টা এমন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বিএনপি সবসময় সমালোচনাকে পজিটিভভাবে দেখে, কিন্তু কোনটা সমালোচনার, কোনটা আসলে মিথ্যাচার, কোনটা বিষোদ্গার, সেটা আপনাকে বুঝতে হবে। জামাত ইসলাম এবং এনসিপি সরকারের কোনো গঠনমূলক সমালোচনা করছে না। দেখেন, সমালোচনা কিন্তু সরকারকে সহযোগিতা করে, আর সমালোচনার পাশাপাশি আপনাকে পরামর্শ দিতে হয়, ভিন্ন প্রস্তাবনা দিতে হয়। জামাত ইসলামের কি সেই ভিন্ন প্রস্তাবনা, সরকারকে সহযোগিতা করা, বা এনসিপি সেই কাজগুলো তারা করছে? হ্যাঁ, ছায়া বাজেট ঠিক ফেসবুকে সরকার গঠনের মতন, বাস্তবে এর কোনো ভিত্তি নাই। আমরা জামাতের একজন এমপির বক্তব্য শুনেই বুঝি যে ছায়া বাজেট সম্পর্কে জামাতের আসলে কতটুকু তাদের এমপিদের জ্ঞান রয়েছে। নিশ্চয়ই আপনি দেখেছেন যে একজন লম্পট এমপি বলবো আমি, কারণ তিনি ওয়াজ মাহফিলে, বিভিন্ন প্রোগ্রামে, রাশমিকা মান্দানি, তিনি তাকে দেখেন, তিনি নাকি সব থেকে সুন্দরী নারী। তিনি বেগানা নারীর দিকে তাকান এবং সেইটা আবার ওয়াজ মাহফিলে বর্ণনা করেন। এই জন্য আমি তাকে লম্পট এমপি বললাম, ভুল হলে ক্ষমা করবেন। তো যাই হোক, তিনি ওই যে বললাম আমির হামজা, মানে তার নাম তো বলা লাগে না, লম্পট এমপি বলতেই আমির হামজাকে মানুষ বোঝে, তাই না? আমার মনে হয় রাশেদ ভাই তো একটা টক শোতে কথাবার্তা, জাতীয় নেতা, এখন কথাবার্তা বলার সময় একটু শব্দ চয়ন এবং মানে সেটা আপনি আমার যদি মনে হয়
বিষয়গুলো খেয়াল রাখলে কথা বললে ভালো হয়। না ঠিক আছে, আমি তো আপনাকে বলি নাই, কারণ আপনি একজন আমাকে না জেন্টলম্যান। আমাকে না বলেন, না, কিন্তু যাকে যাকে লম্পট তাকে বলছেন লম্পট বলতে হবে না, যে না, চোর তো সেটা তাকে চোর বলতে হবে, যে বদমাইশ তাকে বদমাইশ বলতে হবে, আর যে ভালো মানুষ তাকে ভালো মানুষ বলতে হবে। আপনি ভালো মানুষ, আমি আপনাকে চিনি, তাই না? সুতরাং আপনাকে তো আমি বলবো না। আমি আপনাদের বললাম যে আপনাদের না, কাছ থেকে যাতে আরো ভালো কিছু আশা আমি করি, কিন্তু এরকম শব্দ চয়ন। আমি কিন্তু মাহফুজ ভাই একটা উদাহরণ দিয়েছি। আপনি নিশ্চয়ই তাকে অ্যালাউ করবেন না যে তিনি ওয়াজ মাহফিলে রাশেদ খানকে হত্যাযোগ্য করে তুলছেন। আবার এটা তো দেখছি আপনি ওনার পরিবারের উপর, ওনার উপর হামলা, সেটা কি আপনার কোনো ইন্ধন ছিল কিনা, বা ওনার আপনার দ্বারা পরিবারের হয়েছে উপর, কিনা, পরিকল্পিত ওনার হয়েছে পরিবারের কিনা? উপর হামলা আমি হ্যাঁ, আসলে এটা দেখি নাই। না আপনি দেখেন না, কিন্তু এটা তো মানে এটা- ওনার কোথায় হামলা হয়েছে? কুষ্টিয়াতে? উনি সহজ যখন ওনার পরিবারকে নিয়ে ওনার একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছিলেন, সেখানে ওনার পরিবারের উপর, গাড়ির উপর হামলা হয়েছে। কবের সেটাতেও ঘটনা এটা? উনি- আমার জানা নেই অ্যাকচুয়ালি। মানে এটার দেখে সাথে নিন কি ভালো ওনার করে। ইন্ধন আছে বলছেন? হ্যাঁ, অভিযোগ আসছে তো। মানে যেটা- আমার নামে হ্যাঁ। অভিযোগ, আমার নামে? যারা ওনার প্রতিদ্বন্দ্বী, যারা ওনাকে বিভিন্নভাবে এই যে এরকম শব্দ চয়ন দিয়ে বিভিন্ন ঘায়াল করার চেষ্টা করতেছে, তাদের কারো না কারো আচ্ছা, ইন্ধনত হয়েছে। উনি তো আমার প্রতিদ্বন্দ্বী না, আমি ওনার আসনেরও না। আমি ঝিনাইদহের মানুষ, উনি কুষ্টিয়ার মানুষ। তবে যেহেতু জাতীয়ভাবে তার এই বক্তব্য সমাজকে কলুষিত করছে এবং তিনি ইসলামকে আসলে দুর্বল করছেন, সুতরাং তাকে নিয়ে আমরা মানুষকে সচেতন করার জন্য কথা বলেছি। তো যাই হোক, তার বিষয়ে আমি যেটি বলছিলাম যে বাজেট নিয়ে আসলে জামাতের এমপিদের কি ধারণা, সেটা আমির হামজাকে বিশ্লেষণ করলে মোটামুটি বোঝা যায়। মানে জামাত অদক্ষ, সেটাই বলতে চাচ্ছেন? দক্ষ নাকি অদক্ষ না, আপনি বক্তব্যের বলেছেন। মধ্য দিয়ে ফুটে উঠবে। আমি শেষ করি। আমি এটা মনে হয় আপনার কাছে আর একটা প্রশ্ন নিয়ে আসবো, একটু আমি যেতে চাই। এটা শেষ করতে হবে তো, আমি তো বলি না এখন, জি। মানে বলতেই তো পারলাম না, 1 মিনিটও হয় নাই। না, বলেছেন মোটামুটি জামাত না অদক্ষ। না, আমার শেষ হয়নি। দেখেন, এই যে আমির হামজা সাহেব তিনি বললেন যে 200 কোটি টাকা বা 600 কোটি টাকার বাজেট দিলে ভালো হতো, আবার বললেন যে 6000 কোটি টাকার বাজেট দিলে ভালো হতো। অথচ তার দল জামাত ইসলাম ছায়া বাজেট এই 6000 কোটি টাকা ছাড়িয়ে প্রায় 9000-এর কাছাকাছি দিয়েছে, তাই না? তো যাই হোক, এখন 9,000 আমির নাকি হামজারা 9 লাখ কোনটা? মানে 9 লাখ উনিও ওনার মতো বলছেন। না, সেটাই বলছি, 9 লাখ। হ্যাঁ, তো এখন এই যে আমির হামজা সাহেব, তিনি যে আসলে মানে এইভাবে আসলে বাজেটকে নিয়ে এক ধরনের হাস্যরসে এক ধরনের পরিবেশ তৈরি করা, এবং মানুষ বলছে ফেসবুকে যে তিনি যে আসলে এইভাবে 200-300 কোটি টাকার বাজেট দিতে বলছেন, এই বাজেট দিলে তো আসলে একটা ফ্লাইওভারের অর্ধেকের কাজও শেষ হবে না। অর্থাৎ এই যে ফেসবুকের দুনিয়ার সাথে বাস্তবের দুনিয়ার যে মিল নাই, সেটার প্রমাণ তো এখানে। জামাত ইসলাম তারা ফেসবুকে সরকার গঠন করেছিল, এখন তারা ফেসবুকে বাজেট দিচ্ছে, তারা তাদের মতন চিন্তা চেতনা মানুষের সামনে তুলে ধরছে, কিন্তু বাস্তবে যে এইটা আসলে কতটুকু ভিত্তি, সেইটা নিয়ে কিন্তু আসলে মানুষের প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমির হামজা সাহেবকে লম্পট বলেছি, এই জন্য ভাই কষ্ট পেয়েছেন, কষ্ট পেলে দুঃখিত, জি। কিন্তু যে লম্পট তাকে লম্পট বলতেই হবে। আমি আসবো আপনার আমির কাছে। হামজা মানে সাহেবের তাদের- মধ্যে এমন কোনো গুণ নাই জি। যে গুণের কারণে মানুষ তাকে দেখে শিখতে পারে। বলেন আমরা- আমাকে, আমরা আমির তিনি তো হামজাকে আওয়ামী নিয়ে লীগের আলাপ নেতা করছিলাম ছিলেন, না। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। আমার প্রশ্ন, জামাতের মতন দল যারা নিজেদেরকে ইসলামিক এবং আদর্শিক দল হিসেবে দাবি করে, সেই আওয়ামী লীগের নেতাকে তিনি কিভাবে, মানে জামাত কিভাবে নমিনেশন দিলেন? সে নিজেই বলেছে, খোঁজ নে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, বলেছে না? সে বলেছে যে জননেত্রী শেখ হাসিনার নীতি যে বাস্তবায়ন করবে না, সে জাহান্নামে যাবে। তাহলে আমার প্রশ্ন হলো, মাহফুজ ভাই কি তাহলে জাহান্নামে যাবে? যেহেতু তাদের নেতা, তাদের এমপি, জামাত ইসলাম কাদেরকে এমপি বানিয়েছে? এই আমির হামজাদের মতন মানুষকে। মাহফুজ ভাইয়ের সাথে- আজকে সংসদকে একটা মানে হাসির পাত্রে বানিয়েছে জামাত ইসলাম এই আমির হামজাদেরকে নমিনেশন দিয়ে। তাদের প্রতি কোনো ব্যবস্থা নিয়েছে? জবাব দিতে চেয়েছে? কেন এই আওয়ামী লীগের পুনর্বাসন জামাত ইসলাম করলো? আমির হামজা তো নিজে দাবি করেছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তাই না? আজকে বিএনপির বিরুদ্ধে আপনি অভিযোগ দেন যে বিএনপি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। বেনজিরকে কারা ধরেছে? আপনাদের সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তো ধরতে পারে নাই, বিএনপি ধরেছে। জি। বাংলাদেশে যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা কোনো সরকার নেয়, সেটা বিএনপি নেবে। আপনারা যদি কখনো ক্ষমতায় যান, তাহলে আপনারা এই আওয়ামী লীগকে ফিরে আনবেন, অপরাধীদেরকে প্রশ্রয় দিবেন, যেমনি ভাবে অপরাধীদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন, আমির হামজাকে দিয়েছেন, আইনজীবী শিশির মনির যিনি বললেন রোজা এবং পূজা এক। মানে কি? এর থেকে বড় শিরোকার কি হইতে পারে? তো রোজা এবং পূজাকে যারা এক মনে করছে তাদেরকে নমিনেশন দিচ্ছেন, যারা আপনার বলছে যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, যারা বলছে শেখ হাসিনার নীতি বাস্তবায়ন না করলে জাহান্নামে যেতে হবে, তাদেরকে আপনারা নমিনেশন দিচ্ছেন। এই কি জামাতের আদর্শ? এই কি জামাতের শরিয়া আইন বাস্তবায়নের নীতি? সেই প্রশ্ন আমি ভাইয়ের কাছে করছি। জি।